এখানে হয়তো পাথর দিয়ে মারছে, এখানে একটু নৃশংসতাটা ছিল বেশি, এবং এটা ভিডিওটা ছড়িয়ে পড়ার কারণে যেই দেখেছে একবারই কেউ দেখতে পায় নাই, একবারে কেউ দেখতে পায় না, একটু দেখে বন্ধ করে দিয়েছে। মানে এটা মানুষকে এতটাই মেন্টালি মানে আঘাত করছে, এটা দেখা সম্ভব না আসলে। তো এখন এর পেছনে কি আছে, এক একজন এক এক কথা বলতেছে। দেখেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে লোকটা পাথর মারলো, আসলে কিন্তু মানে মৃত্যু তো সবসময় খারাপ, কিন্তু যে পদ্ধতিতে মৃত্যুটা হলো সেটাও কিন্তু একটা বড় ঘটনা, সেটাও কিন্তু একটা বড় প্রভাব বিস্তার করে মানুষের মধ্যে। তো বিএনপির পক্ষ থেকে বলা হলো যে পাথরটা মারছে, যারা মারছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নাই, এবং তাদেরকে নাকি মামলা আসামিও করা হয় নাই। এটা আমরা শুনলাম। এখন সত্য মিথ্যা জানি না। আবার যিনি মারা গেছেন, যারা মামলার বাদী, তারা এখন বলতেছেন যে আমাদের তো 2টা কাগজ দিচ্ছে সিগনেচার করার জন্য, আমাদের কথা তো শোনা হয় না, আমরা যাদেরকে আসামি করতে চেয়েছিলাম তাদেরকেও আসামি করা হয় নাই। এখানে পুলিশের একটা ঝামেলা আছে। এখন এগুলি আমাদের দেশে হইতো আগে, আওয়ামী লীগ আমলে এগুলো অহরহ হইতো, একজন মামলা করছে আরেকজনের নামে ঢুকাই দিয়েছে, এগুলো হইতো। কিন্তু সেই ধারাবাহিকতাটা এখনো অব্যাহত আছে। কিন্তু তাহলে পরিবর্তনটা কি হইল? ঘটনা ঘটলো, এত বড় একটা ঘটনা ঘটলো, প্রকাশ্য দিবালোকে ঘটনা ঘটলো, লক্ষ্য করেন কতগুলো জিনিস। ওখানে অনেক লোক দেখলো, পাশে আনসার ছিল মিটফোর্ডের ভেতরে, তারা কেন এলো না এটা নিয়ে আনসারের মহাপরিচালক ব্যাখ্যাও দিলেন। তা আমার ভাই ব্যাখ্যা শুনলে পেট ভরবে? ভরবে না তো। এত লোক ছিল সেখানে, যারা ভিডিও করলো, তারা কেন প্রতিবাদ করে ফেরাতে গেল না? এই প্রশ্ন অনেকে করছে। তো ফেরাতে না যাওয়ার কারণটা কি? না যাওয়ার কারণ, প্রত্যেকটা মানুষও তো সেন্সিবল মানুষ, তারা তো ফেরাতে যাইতো, কিন্তু তারা তো জানে না যে তাদের জীবনের নিরাপত্তা আদৌ কি পরে থাকবে কিনা। তার মানে তারা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারে না বলে ওখানে যায় নাই। তারা নিজেদেরকে নিরাপদ ভাবতে পারছে না কেন? পারছে না এই কারণে যে এই এনভায়রনমেন্টে এমন একটা অবস্থায় আছে, যে এনভায়রনমেন্টে তারা যারা দেখে, প্রতিদিন শুনছে, দেখছে, মানে নিজের শরীর দিয়ে উপলব্ধি করছে, সেখানে কিন্তু সেই স্বস্তিটা নাই। কিন্তু দেশ সচিব তো বলছে যে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। কে বলছেন? দেশ সচিব বলেছে। হ্যাঁ, উনি তো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। আমি আপনাকে একটা কথা বলি, আমেরিকান একজন লেখক ছিল মার্ক টোয়েন। মার্ক টোয়েন একটা কথা বলছিলেন, উনি ওনার কথা না, উনি তৎকালীন যে মানে আপনার ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন ডিজার্লি, তার উদ্ধৃতি বলেছিলেন যে উনি নাকি এটা বলেছেন। সেটা হলো 3 ধরনের মিথ্যা আছে। একটা হলো মিথ্যা লাই, ড্যাম লাই, এবং আরেকটা হলো স্ট্যাটিস্টিক্স। কাজেই ওনারা যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, যেটা এটা দেখছেন আপনি ভালো মতো পড়ে দেখেন স্ট্যাটিস্টিক্সে যে বলছেন বড় ধরনের অপরাধ কম হয়েছে। ভাই, বড় ধরনের অপরাধ, ছোট ধরনের অপরাধ কোনটা ভাই? পাথর দিয়ে মারা বড় ধরনের অপরাধ, নাকি নিয়ে চলে যাওয়া বড় ধরনের অপরাধ? এটা তো আপনার মেন্টাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে অপরাধ হয়েছে কিনা। ওই স্ট্যাটিস্টিক্স দেখেন, ভালো মতো যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে তার বক্তব্যের সঙ্গে স্ট্যাটিস্টিক্সের কোনো মিল নাই বলতেছে। এখন এটা নিয়ে বলে, আর আরও চেয়ে বড় কথা, প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে, ওই যে প্রধান উপদেষ্টা নিজেও বলেন, এবং ওনার ফেসবুক স্ট্যাটাসে আমি দেখছি এটা আছে, ওটা দিয়ে উনি বলছেন। উনি যদি নিজেও বলেন, এদেশের মানুষ কি ওনার কথা শুনে বিশ্বাস করবে যে আপনার দাঙ্গা হচ্ছে কিনা, মব ভায়োলেন্স হচ্ছে কিনা, এটা উনি কি বললেন তার উপর নির্ভর করে, নাকি আমি কি দেখলাম তার উপর নির্ভর করে? আপনি এটা বলেন, আমরা কি দেখি, আমি যেটা দেখি সেটাই বিশ্বাস করব। তাহলে উনি কি বলছেন বলতে কি আসে যায়? উনি ম্যাটেরিয়াল, উনি নিজের আত্মপক্ষ সমর্থন করতেছেন ওনারা, এবং এই যত বেশি সমর্থন করেছেন আত্মপক্ষ, তত বেশি হাস্যকর হচ্ছেন জনগণের কাছে। আমরা তো দেখছি। এবং সরকারের ভূমিকাটা কি? বাংলাদেশের এখন আইন শৃঙ্খলার যে অবস্থা, যদি কোনো সেন্সিবল গভর্নমেন্ট থাকতো, তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির এর মধ্যে 3 বার চাকরি যাইত, অথবা উনি 3 বার রিজাইন করতেন। এদের তো বোধ বুদ্ধি কতটুকু আছে এটা তো আমার সন্দেহ আছে ভাই। আত্মসম্মান জ্ঞানী বা কতটুকু আছে এটা নিয়েও আমার সন্দেহ আছে। সংস্কার জিনিসটা ভালো, অনেক কিছুই আছে আমাদের দেশে যেগুলি হওয়া উচিত না, সবাই বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার কেউ এটা করে না। কারণ তারা মনে করে যে এই সমস্ত মন্দ নিয়মগুলো আমাদেরকে ক্ষমতায় থাকতে সহায়তা করবে। এই সংস্কার আপনি করতেই পারেন, কিন্তু যে প্রক্রিয়ায় আমাদের এখানে সংস্কার হচ্ছে,
যে সমস্ত লোকদের দিয়ে সংস্কার করানো হচ্ছে, এটার আমি শুরু থেকেই বিরোধিতা করেছি। আমি শুরু থেকেই বলেছি যে ভাই এখানে বাইরের থেকে লোক এনে সংস্কার করতে হবে কেন? তারাই কি সবচেয়ে যোগ্য ব্যক্তি? এটা আমার শুরু থেকে আপত্তি ছিল। এবং এখনও দেখি যে এই সংস্কার কমিশনে যারা ওখানে বসে থাকে বিদেশি নাগরিক, তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো একবারও জিজ্ঞাসা করে না, ভাই আপনি কি ওই দেশের নাগরিকত্বটা ছেড়ে আসছেন? এই সংস্কার কার্যক্রম শেষ হওয়ার পর আপনি কি আবার ওই দেশে চলে যাবেন? এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। হয়তো লজ্জা পায়, লাজু, আমাদের পলিটিক্যাল পার্টি তো আবার কিছু কিছু ক্ষেত্রে খুব লাজুক হয়, তারা হয়তো লজ্জা পায়, বললে উনি আবার কি মনে করেন, উনি আবার মানে গভর্নমেন্টের সঙ্গে খুব ঘনিষ্ঠ, একবার কেউ জিজ্ঞাসা করে না। কিন্তু আমি এটা শুরু থেকেই জিজ্ঞাসা করে আসতেছি যে কেন উনাকে দিয়ে সংস্কার আপনাকে করাতে হবে কেন? হোয়াই আলী রিয়াজ, হোয়াই মনির হায়দার, হোয়াই বদির আলম মজুমদার, এরা সব তো বিদেশের নাগরিক। কেন? ঠিক আছে, বদির আলম মজুমদার দেশে থাকেন, আমি অস্বীকার করি, উনি তো থাকেন, ওনার একটা ভূমিকাও ছিল, ওনারটা আমি কিছুটা ছাড় দেবো, কিন্তু আমি মনে করব দেশের কোনো রাষ্ট্রীয় কোনো বড় কাজ করতে হলে ওনার ওই নাগরিকত্বটা ছেড়ে আসা উচিত। আর আলী রিয়াজ এবং মনির হায়দার কি থাকবে দেশে? এটা আওড়া বাজায় দিয়ে যাবো গা। তারা একটা মিশন নিয়ে আসছে এখানে। সেই মিশনটা জানেন কি? সময় ক্ষেপণের মিশন। জাস্ট একটা খোয়ার বানাইছে, পলিটিক্যাল পার্টিগুলো ডেইলি সকালে খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে আলাপ সালাপ করে, তাদের ভাবভঙ্গি থেকে মনে হয় জীবনে বোধহয় এর চেয়ে বড় কাজ তারা আর করে নাই। চা নাস্তা খায়, বাইরে আসা মাইক টাইক পায়, ওই একটু জ্ঞানের কথা বলে আমরা আংশিক একমত, কিছু কিছু ক্ষেত্রে একমত, কিছু কিছু ক্ষেত্রে আংশিক একমত, এগুলি বলে আবার বাইরে চলে যায়। ভাই এনজিও এবং ভাড়াটে বুদ্ধিজীবীদের এই সংস্কার আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো মানে কিভাবে, এটা আমি বুঝি না। সংস্কার আপনি করেন, আমার তো কোনো আপত্তি নেই, প্রত্যেক দিন আপনাকে সংস্কার করতে হবে। যেখানে যাবেন, যা কাজ করতে যাবেন, ঠেকবেন, একটা চেঞ্জ করবেন, এটাই তো সংস্কার। এই এনজিওদের সংস্কার যে পলিটিক্যাল গভর্নমেন্টের সামনে আসবে তারা মানবে। এখন কেন মানতেছে? এখন কি কারণে যাচ্ছে? সরকারের সঙ্গে তারা কোনো বিরোধী যেতে চায় না, এই জন্য তারা মানতেছে, আর কিছু না। মানবে। আচ্ছা আপনি বলেন, যদি মানতো, বিএনপির একটা 31 দফা আছে না রাষ্ট্র সংস্কারের, এটা তারা তো আরো 2-3 বছর আগে থেকে যেই দিন সরকারের সংস্কার প্রক্রিয়া শুরু হলো, তাহলে তো সেই দিনই বিএনপি 31 দফা স্টপ রাখতো। সরকার একটা সংস্কার করতেছে, আমাদেরটা আপাতত স্থগিত থাক, রাখে নাই। তারা প্রত্যন্ত অঞ্চলে তাদের 31 দফা নিয়ে গেছে, বুকলেট। ভাই আর ভাই আমার কাছে 2টা বুকলেট আসছে, ওরাই দিছে। আমি বলছি বেটা আমার কাছে আছে, ওইখানে তাও একটা রাখেন। মানে তারা এই জিনিসটা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যত লোক বাংলাদেশের বিএনপির সংস্কারের 31 দফা সংস্কার সম্পর্কে জানে, তার 10 ভাগের 1 ভাগ লোক আলী রিয়াজের সংস্কারের কথা জানে না। অথচ এটা নিয়ে প্রতিদিনই কিন্তু পত্রিকায় লেখালেখি হচ্ছে যে বিএনপি নিজের 31 দফা থুয়ে এটার মধ্যে আসবে না। তো কিন্তু আলোচনাতে যাচ্ছে, সময় নষ্ট। বললাম তো ভাই, সময় নষ্ট। এবং প্রতিদিন আমরা দেখি, আমি লজ্জিত হই যে আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো একবারও জিজ্ঞাসা করে না যে হোয়াই আলী রিয়াজ, মিস্টার আলী রিয়াজ, আপনি কি আমেরিকার প্রতিনিধিত্ব করতেছেন নাকি আমার প্রতিনিধিত্ব করতেছেন? কারণ আপনি যখন আমেরিকার হয়েছেন, নাগরিক হয়েছেন, তখন তো আপনি শপথ দিচ্ছেন যে আপনি পরবর্তী সময় জীবনের সর্বক্ষেত্রে আমেরিকার স্বার্থ সমুন্নত রাখবেন। আপনি যে সংস্কার করতেছেন, এটা কি আপনি আমেরিকার স্বার্থে করতেছেন না আমার স্বার্থে করতেছেন?